চেঞ্জ দ্য টপিক। তোমার খবর কি? সামনের সপ্তাহে তোমাকে তো কক্সবাজার যেতে হবে, সব কিছু অ্যারেঞ্জ করেছো? আপনাকেও যেতে হবে ভাই, আমি এখনো ফ্রেশার। আপনি আমার ইনস্ট্রাক্টর হিসেবেই থাকবেন। কোথায় কোন আর্ট বানাবে তা আপনি বলে দেবেন, আমি করব। যাবেন তো ভাই? সময় হলে অবশ্যই যাব। তোমার প্রথম কাজ কেমন হয়? আর কিছু বলার আগেই পিছন থেকে কেউ একজন জোরে ধাক্কা দিল উজনকে, যার কারণে উজান পুলে পড়ে গেল। সকলে দ্বিতীয়বারের মতন হতভম্ব হলো। উজান ভিজে গেল সম্পূর্ণ। স্কাই ব্লু টি শার্ট কলিয়ে পুলের হালকা গরম পানিতে তার শরীরের গঠন বোঝা যাচ্ছে। কপালের চুল লেপ্টে চোখের সামনে এসে পড়েছে। উজান হাত দিয়ে মুখ থেকে পানি সরিয়ে তাকালো উপরের দিকে। দেখলো কিরণ দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তাকে খেপা বাঘিনীর ন্যায় লাগছে। চোখে ক্রোধের আগুন। এই উজান মানুষটার জন্য তার জীবন নষ্ট। উজানকে পুলে পড়তে দেখে সকলে হেসে উঠল। আহাজান নিজেও ঠোঁট চেপে হাসল। দূরে দাঁড়িয়ে থাকা জাওয়ানের রাগী মুখেও একটু হাসির ছোঁয়া লাগলো। উজানকে সে কিছু করতে না পারলেও কিরণ তো রাগ ঝেড়েছে। তার ভালোবাসাটা আসলেই মারাত্মক একটা বোম। উজানের সাথে কেউ কখনো বেয়াদবি করার সাহস পায়নি। যাক, অবশেষে একজন তো পেরেছে। সকলের চোখে মুখে হাসির ফোয়ারা বইলেও দুটো মানবী দুজনের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। দাও দাও করে জ্বলা আগুনে পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতন সেই দৃষ্টি। উজান শহরে চোখ বন্ধ করে বাথটবে হেলান দিয়ে আছে সে। বৃষ্টি ফোটার মতন ঝর্ণার গরম পানি আছড়ে আছড়ে পড়ছে তার সারা মুখে। গালের কাটা দাগ বেয়ে পানিগুলো ঘাড় অব্দি পৌঁছে মিলিয়ে যাচ্ছে। বাথটবের এক হাত দূরত্বে কাছের স্লাইড, এখান থেকে নদী দেখা যায়, তবে কুয়াশার কারণে তা ঢেকে আছে। চারিদিকে কুয়াশার বিচরণে মনে হয় যেন এখন মেঘের দেশে সে ভেসে বেড়াচ্ছে। কিরণের রাগী মুখটা চোখে ভাসতেই চোখ খুলে উজান। তাকে পানিতে ফেলে দেওয়ার আনন্দ, প্রতিশোধ, রাগ সবটা তখন ফেরি লাইটের আলোতে জলজল করছিল কিরণের সারা মুখে। উজান ভেবে পায় না 2 টাকার একটা মেয়ের বুকের পাটা কতটুকু যে উজানের সাথে লাগতে আসে। যার দয়ায় সে বেঁচে আছে তার পেটেই লাথি মারছে। কিরণের উচিত ছিল উজানের বশ্যতা স্বীকার করা। উঠতে বললে ওঠা, বসতে বললে বসা, কিন্তু কিরণ তো তার সম্পূর্ণ উল্টো। ব্যাপারটা এমন হলো না যে আমার বিড়াল আমাকেই বলে ম্যাও হাও। এখানে কি তার কোনো ভুল আছে? কিরণের থেকেও বেশি আছে অবশ্যই, তবে সে সেটা তার ইহ জন্মেও স্বীকার করতে নারাজ। অন্তত কিরণের মতন একটা মেয়ের সামনে যাই করুক না সে, হোক ভুল হোক ঠিক, তার সবই ঠিক, শুধু কিরণ ভুল, শুধুই কিরণ। উজান আবার চোখ বন্ধ করে উষ্ণ পানিতে মাথা ডুবালো শান্তিতে। শাওয়ার শেষে নিয়ে নিজের পেন্টিং রুমে ঢুকতে কিছু একটা কপাল এসে লাগে। রুম অন্ধকার ছিল। সে গিয়ে সুইচ অন করে দেখলো জাওয়ান তার টুলে বসে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলো রঙের কৌটা। জাওয়ানের চোখ মুখ লাল, চোখ দুটো হালকা ভেজাও। উজানকে দেখতে পেয়েও জাওয়ান ব্যস্ত হয়ে তার কাছে আসলো। কপালে হাত রেখে বলল, ব্যথা রেখেছে ভাই, সরি রে, ভুল করে লেগে গিয়েছে। বলছে ঠিকই, কিন্তু তার চোখে মুখে কোথাও অনুতপ্ত ছাপ পেল না উজান। উল্টো যেন জাওয়ান উজানকে মেরেই খুব মহৎ কাজ করে ফেলেছে। উজান ঝাড়ি মেরে জাওয়ানের হাত সরালো। শীতল চোখে তাকিয়ে বলল, নাটক কম করবে আমার সামনে। প্রতি উত্তরে জাওয়ান হাসলো হো হো করে। উজান চারপাশে চোখ বোলাতেই চোখে বিষাদ এসে ভর করলো। তার সবগুলো আর্টে কালো রং মাখানো, একটা আর্টও বাদ নেই। ছোট্ট একটা টুলের ওপর ছিল 2টা হাতের মিলনের ভাস্কর্য। এটা সে স্ক্যাপচার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিকট উপস্থাপন করবে বলে বানিয়েছিল। সেটা টুকরো টুকরো ভাঙা অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে আছে। সে কঠিন চোখে জাওয়ানের দিকে তাকালে জাওয়ান নিষ্পাপ চোখে তাকায়, বলে, আমি তো জাস্ট একটু আর্ট শিখতে চেয়েছিলাম তোর মতো, ভাবলাম আর্ট করে তোকে তাক লাগিয়ে দেবো, কিন্তু দেখ না, একটুও সুন্দর হলো না। বলার পর জাওয়ান হেসে ফেলে আবার। উজান সবগুলো আর্ট ভালো করে দেখলো। কালো রঙের জন্য সবগুলো আর্টের সৌন্দর্য ঢাকা পড়েছে, যেন আর্টে নয়, উজানের মনে জাওয়ানের এই কালো রং বিষ ঠেলে দিয়েছে। রাগে দুঃখে উজানের সমস্ত শরীর কেঁপে উঠল। এই সবগুলো আর্ট তার বড় সাধনার। মনের মাধুরী মিশিয়ে এগুলো সে এঁকেছে। এগুলো সে কখনো প্রদর্শনীতে উপস্থাপনা করেনি। এগুলো একান্ত
যা দেখলে তার মনের সকল খারাপ লাগা কর্পূরের মতন উবে যায়। উজান আগে গিয়ে ড্রয়ার খুলে একটা ক্যানভাস বের করলো, তাতে কালো রং। এবার যেন উজানের দুঃখ আকাশ সম হলো। এই ক্যানভাসে তার সবচেয়ে প্রিয় একটি আর্ট ছিল, যেখানে গোলাপ ফুলের গাউনে মোড়ানো একটা মেয়ে বাগানের গোলাপের হাত ছোঁয়াচ্ছে, চুলগুলো কোমর সমান। তার ঠিক অদূরে একটি বটগাছের নিচে একটি ছেলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, অথচ ছেলে এবং মেয়েটি কারোর চেহারাই অঙ্কিত নয়। তাদের চেহারা আঁকতে পারেনি উজান, কেন জানে না। তবে এই আর্টটি যতবারই মনে এসেছে ততবারই ছেলেটি এবং মেয়েটির চেহারা সে অস্পষ্ট দেখেছে, একদম ধোঁয়াশা। তবে সে অনুভূতি খুব গাঢ়ভাবে উপলব্ধি করতে পারছিল। ছেলেটির চাহনি ছিল গভীর। বহুকাল অন্ধকারে থাকার পর এক টুকরো আলো চোখে পড়লে মানুষ যেমন সেই আলোটির জন্য মরিয়া হয়ে ওঠে, তেমন মরিয়া হয়ে উঠেছিল সেই ছেলেটি মেয়েটিকে পাওয়ার জন্য। আর মেয়েটি খিলখিল করে হাসছে, চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা, প্রাণবন্ত। তার এই প্রিয় আর্টের উপর জাওভান কালো রং দিয়ে মেয়েটির চেহারা বিকৃত করে দিয়েছে। ছেলেটির উপর কষ চিহ্ন আঁকা, পিছনে নীল আকাশ লাল রং দিয়ে রক্তের মতন ঢেলে দেওয়া হয়েছে। উজান তাকালো জাভানের দিকে, চোখ রক্তিম তার। জাভান তা দেখে অআকার ভয় পাওয়ার ভান করলো। ও মাই গড, হুজি এইভাবে তাকাবি না প্লিজ, আমি খুব ভয় পেয়ে যাচ্ছি। দেখ আমার হাত কাঁপছে। বলেই মুখ চেপে হাসলো জাভান, তার হাসি পাগলের মতন। কেন এমন করলি তুই? এবার জাভান হাসি থামিয়ে সেই কঠিন করে ফেললো চোখ মুখ, বলল, যেমনটা তুই করেছিস তেমনটাই ফেরত পেয়েছিস। তুই জানিস আরটা আমার কি করে করতে পারলি এটা? যেটার মধ্যে আমি নিজের জীবন খুঁজে পাই সেটাই তুই ধ্বংস করে দিলি। কি এমন ক্ষতি করেছিলাম তোর? উজান শান্ত গলাতেই বলল, আরে উজি, তুই এখনো রাগ কেন করছিস না? আমি তো তোর রাগ দেখার জন্য ওয়েট করছি। তখন কিরণ সামান্য একটা কথা বলায় তুই যেমনটা রেগে গেলি, আর এখন আমি তো তোর জীবনের অনেক বড় ক্ষতি করে ফেললাম, তাও তুই রাগ করছিস না। স্ট্রেঞ্জ। তারপর পা দিয়ে একটা চেয়ার উজানের দিকে ঠেলে দিয়ে বলল, চল বসে কথা বলি। উজান ধাক্কা মেরে সরিয়ে দিল চেয়ারটা। জাভান দরজা আটকে দিতে দিতে বলল, কুল ব্রো, কিরণ ঘুমোচ্ছে। তোর চিৎকার চেঁচামেচিতে আমার জানটার ঘুমটাই ভেঙে যাবে। জাভান নিজেই চেয়ারে বসলো, বলল, আজ তোর ঠিক কি হয়েছিল রে উজি? তোর যে এত রাগ তা তো জানতাম না। ইদানিং কি হয়েছে তোর বলতো? এত রাগ কেন বেড়েছে? আগে তো আমরা ছিলি না। আগে তো তুইও এমন ছিলি না। জাভান দুহাত মাথার পিছনে নিয়ে হেলান দিল, বড় একটা শ্বাস ছেড়ে বলল, আজ কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিস রুচি। কিরণকে তুই একদমই দেখতে পারিস না, দ্যাটস ফাইন। ওকে তুই বাজে বাজে কথাও বলেছিস, মুখ বুঝে সহ্য করে নিলাম, একমাত্র ভাই বলে। কিন্তু কিরণকে আঘাত করার সাহস কোথা থেকে পেলে তুই? তোর নখের দাগ পশে গিয়েছে ওর গলায়। জন্য কিরণের গায়ে একটা আঁচড় লাগলে আমি কতটা ডেসপারেট হয়েছি। কেউ ওর দিকে হাত বাড়লে তাকে আমি জ্যান্ত রাখি না, তেমন তুইও বাড়িয়েছিস। তোকে তো আর আঘাত করতে পারি না বল। আমার জানে জিগারের বেস্ট ফ্রেন্ড তুই, তাই তোর আর্টগুলোতেই না হয় নিজের ক্ষোভটা মিটিয়ে নিলাম। বলেই জাভান ঘাড় কাত করে তাকায় উজানের দিকে, মুখে তার পৈশাচিক হাসি। উজানের আসলে কি করা উচিত সেটা সে নিজেও ভাবতে পারছে না। জাভান যে কিনা তার পেন্টিং রুমে তার পারমিশন ছাড়া ঢুকতো না, আজ সেই তার সন্তান সম্মা আর্টগুলোকে নষ্ট করছে। উজানের তখন না রেগে উপায় ছিল না। কিরণ কি বলেছিল? সে নাকি কিরণকে অনুরোধ করেছে, এমনকি কিরণের পা পর্যন্তও ধরতো। সিরিয়াসলি? কিরণ নিজেকে ভেবেছেটা কি? তার ভাইয়ের সাথে প্রেম করে বলে তারও মাথায় চড়ে বসবে? এটা সে কিছুতেই মানতে পারছিল না। আর সেই সময় কিরণের জন্য জাভানের করা সমস্ত অপরাধগুলো চোখের সামনে ভেসে উঠল, যেগুলো তার রাগকে বাড়িয়ে দিয়েছে মুহূর্তেই। তার রাগ কন্ট্রোল করার ক্ষমতা চমৎকার, কিন্তু যেখানে কিরণের জন্য জাভান বাবা মায়ের সাথে 1 মাস কথা বলেনি, সেই বিষয়টা একদম মেনে নিতে পারেনি উজান। জাভানকে শতবার বুঝিয়েছিল, সে পাগল বোঝেনি। তাও উজান চুপচাপ কিরণকে মেনে নেওয়ার চেষ্টা করছিল।
তবে আজ কিরণের হেয় করে বলা কথাগুলো উজানের পুরানো রাগ সাপের ফনা তুলে ফুঁসে উঠছিল। তাই তো সে রাগের মাথায় কি করে ফেলেছিল। দীর্ঘশ্বাস ছাড়ল উজান। আজ এমনটা না করলে তার আর্টগুলো বেঁচে যেত। জাভানের করা এই কাণ্ড ছিল তার ভাবনাতীত। তার এই কাজে উজানের ভিতর ঠিক কতটা কষ্টের ছোঁয়া বইছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। জাভান বলল, আমি এখন তোর সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না, শুধু চাই তুই গিয়ে কিরণকে সরি বলবি, ব্যাস, সব শেষ। বলবো না। জাভান বিরক্তিকর আওয়াজ তুলল। এত ইগো প্রবলেম কেন তোর? ভুলটা আজ তোর বেশি ছিল উচিত। তুই কিরণকে রাস্তার মেয়ে, ক্লাসলেস, বস্তির মেয়ে বলেছিস, হার্টও করেছিস। সেই হিসেবে কিরণ তোকে তেমন কিচ্ছু বলেনি, তাই ওকে গিয়ে তুই সরি বলবি। উজান চুপ করে রইল। তার চুপ থাকাই জাভান বুঝে নিল উজান কিছুতেই সরি বলবে না। চুপ ওয়ার্নিং দিল এবার। তুই যদি কিরণকে সরি না বলিস তাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ। উজান বাইরে স্বাভাবিক থাকলেও তার ভিতরটা বিদ্যুতের মতন চমকে উঠল। 27 বছর ধরে যেই ছেলে কিনা তাকে ছাড়া এক মুহূর্ত দূরে থাকতো না, সেই ছেলেটা দুদিনের মেয়ের জন্য সম্পর্ক ছিন্ন করতে চাইছে। উজানের বিশ্বাস করতে খুব কষ্ট হলো যে এটা তার চুপ। জাভান যা বলে তাই করে, যেমনটা বাবা মায়ের সাথে করেছিল। তার মানে এখন সত্যি সত্যি তার সাথে সম্পর্ক শেষ করে দিবে। কিন্তু সে তার ভাইকে ছাড়া থাকবে কি করে? নিজের খুশির কথা না ভেবে যে কিনা সারাটা জীবন ভাইয়ের খুশির কথা ভেবেছে, তার কথা অনুযায়ী সব করেছে, সেই ভাই চলে গেলে তার কি হবে? এই পৃথিবীতে একমাত্র আপন বলতে জুবই আছে তার, আর এই দুর্বলতার সুযোগ যুগ কাজে লাগাচ্ছে। তুই এর আগেও মম ড্যাডের সাথে এমন করেছিলি। করতে বাধ্য হয়েছিলাম, কারণ কিরণকে যদি সহজে মেনে নিত তাহলে এমনটা হতো না। কিরণকে তারা অপমান করেছে। আর মম ড্যাড যে কষ্ট পেয়েছে তা কিছু না, দুদিনের মেয়েই সব। বাবা আমাকে ভালোবাসলে কিরণকে মেনে নিত, কিরণকে মেনে নেয়নি, তার মানে তারা আমাকে ভালোবাসে না। আমিও তো কিরণকে মেনে নিইনি, তার মানে কি আমি তোকে ভালোবাসি না? জাভান এই প্রশ্নের জবাবে চুপ করে গেল। বাবা মায়ের থেকেও উজান তাকে বেশি ভালোবেসেছে, এই কথা সে কখনো অস্বীকার করতে পারবে না। তার কোনো কাজ যদি অন্যায় হয় তাহলে উজান তাকে প্রথমে বোঝাবে। যখন দেখবে জাভান অন্যায় করে আনন্দ পাচ্ছে তখন সে আর বাধা দেবে না। তার কাছে জাভানের প্রায়োরিটি সবার আগে। জাভানের উত্তর না পেয়ে উজান কিছুটা তাচ্ছিল্য করে বলল, এখন তো তোর কাছে টাকা আছে তাই বাবা মাকে মূল্য দিচ্ছিস না, অথচ যখন তুই ছোট ছিলি তারাই কিন্তু কোলে পিঠে করে মানুষ করেছিল, তোকে ভালোবেসেছিল। তার প্রতিদান হিসেবে তুই তাদের ফোন কল তোলা বন্ধ করে দিলি। বা ফোন করে কত কান্না করে জানিস তোর সাথে একবার কথা বলার জন্য? তুই তো পাত্তাই দিতি না, সারাক্ষণ কিরণ কিরণ করিস। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এই যে তুই যার জন্য সবার সাথে সম্পর্ক শেষ করেছিস, যার নাম হাজারবার নিচ্ছিস, ভালোবাসি ভালোবাসি করছিস, সে কিন্তু তোকে ভালোবাসে না। এবার জাভানের ভ্রু কুচকে এলো, বলল, ওকে তোর থেকে বেশি আমি চিনি। ও আমাকে ভালোবাসে কিনা সেটাও আমি জানি। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস, তাই ভাবছিস তোর চারপাশে সবাই তোকে ভালোবাসে, কিন্তু এটা ভুল। কিরণ তোর একটু কেয়ার করে, তোর সাথে মিশে মুখে ভালোবাসি বলে, তার মানে এই না যে তোকে সে ভালোবাসে। ওর চোখের দিকে ভালো করে একবার তাকিয়েছিস? ওর চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছিস? কিরণ তোকে ভালোবাসে না, যা করে সবটাই মায়ার বশে। কিরণ যেদিন নিজ মুখে বলবে ও আমাকে ভালোবাসে না, সেই দিন হবে ওর জীবনের শেষ দিন। আমাকে ভালোবাসি না বললে ওর মুখ থেকে অন্য কারোর জন্য ভালোবাসি বলাটাও তো আমি মেনে নেব না। বিদ্রুপ কণ্ঠে উজান বলল, কেমন ভালোবাসা তোর? জোর করে ভালোবাসিয়ে নিবি, আর ভালো না বাসলেই মেরে ফেলবি? কিরণ কি চায় না চায় সেটা তো কখনো বুঝতে চেষ্টা করিস না, সব সময় নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে জানিস শুধু। জাভানের ভিতরে ক্রোধের আগুন জ্বলতে লাগলো। কিরণ তাকে ভালোবাসে না এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। পরক্ষণেই মনে হলো কিরণ তো তাকে কখনোই বলেনি যে সে তাকে ভালোবাসে না। উজান শুধু তাকে রাগানোর জন্য এমনটা বলছে, কারণ উজান তো কিরণকে দেখতে পারে না, তাই কিরণের নামে মিথ্যা বলছে। ভাবতে আগুনে পানি ছিটা লাগলো। সে শান্ত হয়ে বলল, এসব ফাউল কথাবার্তা এখন বাদ দে।
কিরণ আমাকে ভালোবাসলেই কি আর না বাসলে কি, ওকে আমার সঙ্গে থাকতে হবে। এ বিষয়ে আমি আর একটা ওয়ার্ডও বলতে চাই না। তুই কিরণকে সরি বলবি কিনা সেটা বল, ব্যাস একটা সরি তো। এই একটা শব্দই কিন্তু সব ঠিক করে দেবে তোর আর আমার সম্পর্ক। উজান মনে মনে কিছু ভাবলো। জাওহান যখন জানতে পারবে কিরণ তাকে সত্যিই ভালোবাসে না, তখন জাওহান নিজেকে সামলাতে পারবে না, সে উজানকেই সামলানো লাগবে। কিন্তু এখন সম্পর্ক শেষ হয়ে গেলে উজানের কাছে জাওহান আর কখনোই আসবে না, আর সেটা সে চায় না। তাই বলল, ডান। উজানের এত সহজে রাজি হওয়ায় উজান মনে মনে কিছুটা হাসলো। উজানের যতই ইগো থাকুক না কেন, জাওহানের কথা আসলে সে সব মেনে নেয়। জাওহান হালকা হেসে উজানকে জড়িয়ে ধরে, পিঠে চাপড় দিয়ে বলে, এই না হলে আমার ভাই। তারপর সে গুড নাইট বলে চলে যায় পাশের রুমে। আজ তারা উজানের বাংলোতেই থাকবে। কিরণ নিচের রুমে। আহাজান এসেছিল উজানের সাথে একটু জরুরি বিষয়ে কথা বলতো। সে রুমে যাওয়ার পর দেখলো পেন্টিংগুলো নষ্ট অবস্থায়। একজন আর্টিস্ট হিসেবে সে জানে কষ্টের করা শ্রম যখন কেউ নিমেষেই নষ্ট করে দেয় তখন কতটা খারাপ লাগে। আর এটাও জানে যে এইসব জাওহানের কাজ। সে বাইরে থেকে তাদের কথাবার্তা শুনেছে। উজানের সবগুলো আর্ট দেখে আহাজানের কতটা কষ্ট লাগছে সে নিজেও বলতে পারবে না। তাহলে উজানের মনের অবস্থাটা কেমন হবে? আহাজান দেখলো উজান নির্নিমিষে চেয়ে আছে হাতে ধরা একটি ক্যানভাসের দিকে। আর্টটাতে কালো রং। আহাজান বুঝতে পারলো না আর্টটা, তবে বুঝলো যে পেন্টিংটা উজানের খুবই প্রিয় ছিল। আহাজান নিঃশব্দে সেখান থেকে চলে যায়। এখন উজানের স্বাভাবিক কথা বলার মতন অবস্থায় নেই। সকাল সকাল দরজায় কড়া নাড়ার শব্দে কিরণের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে। রাতের বেলায় খুব চমৎকার ঘুম দিয়েছে সে। একরক্ষা উজানকে শাস্তি দিতে পেরে তার বড্ড আনন্দ হচ্ছিল। রুমে এসে নিজেকে নিজেই বাহবা দিচ্ছিল নিজের সাহসিকতার জন্য। তারপর নিজেই গুনগুনিয়ে ঘুমিয়ে পড়ে। জানলার সাদা পর্দা ভেদ করে সকালের মিষ্টি কুয়াশাচ্ছন্ন রোদ এসে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। দেয়ালে আর ছাদে আঁকা নীল আকাশ, ভেজা তুলোর মতন কোমল মেঘ, আর তার মধ্যে একজোড়া পাখি উড়ে উড়ে যাচ্ছে, যেন কিরণ আকাশের নিচেই শুয়েছিল। নিজেকে খুব সতেজ লাগলো। উজানের আর্ট দেখলে কেউ বলবে না যে আর্টিস্টটা কত গম্ভীর এবং কঠিন। কিরণ উঠে গিয়ে পর্দা সরিয়ে দিল। তৎক্ষণাৎ এক ফালি সোনালি রোদ্দুর হুড়মুড় করে লাফ দিয়ে পড়ল তার রুমে। রুম সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল চকিতে। কিরণ কিছুক্ষণ চোখ বন্ধ করে শীতের মিষ্টি রোদ গায়ে মাখল। সামনে ঘন জঙ্গল, গাছের ফাঁক ফোকর দিয়ে উকি দিচ্ছে সূর্যের নরম আলো। গাছের লাল লাল শুকনো পাতা ঝরে আছে সবুজ ঘাসের উপর। মনে হয় লাল পাতার গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট খাট্ট উঠানের মাঝখানে আছে বেতের চেয়ার টেবিল, তাতে শোপিস হিসাবে রাখা চায়ের কাপ ভর্তি ট্রে কেটলি। কিরণ কিছুক্ষণ মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। তার মন না চাইতো উজানের আভিজাত রুচির প্রশংসায় পঞ্চমুখ। ঠাক 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 ঠাক। আবারও কড়া নাড়ার শব্দে কিরণের মুগ্ধতার ব্যাঘাত ঘটে। চকারান্ত বিরক্তিকর শব্দ তোলে গুটি গুটি পায়ে গেল দরজা খুলতে। দেখলো উজান দাঁড়িয়ে আছে পকেটে হাত পুরে, পরনে পার্পল কালার টি শার্ট আর ট্রাউজার। এলোমেলো চুল কপালে ছড়িয়ে আছে, লাল লাল চোখের চারপাশ কালো হয়ে আছে কেমন। মনে হয় রাতটা নির্ঘুম কেটেছে উজানের। তার পাশে দাঁড়িয়ে আছে জাওহান। জাওহানের মুখটা হাসি হাসি। সে ব্ল্যাক গেঞ্জি উইথ 3/4 পরে আছে। ভাবটা এমন যেন সে খুশির সংবাদ নিয়ে এসেছে। কিরণকে দেখেই জাওহান একটা হার্টবিট মিস করলো। কিরণের ঘুমো ঘুমো চোখ, ফোলা ফোলা গাল দেখে জাওহানের চোখের দৃষ্টি পাল্টাতে লাগলো। সে গিয়ে কিরণের গাল টেনে কপালে চুমু দিল। পাশে যে তার ভাই দাঁড়িয়ে আছে সেটা বোধহয় সেই মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছে। গুড মর্নিং। কিরণ অপ্রস্তুত হয়ে পড়েছিল জাওহানের কাণ্ডে। অপ্রস্তুত হেসেই বলল, সরি। ভেসে আসে উজানের দিক থেকে। কিরণ ঘাড় ঘুরিয়ে তাকায় উজানের দিকে। কি বলল উজান? ঠিকঠাক শুনতে পেল না যেন। নিজের কানকে বিশ্বাস করানোর জন্য সে প্রশ্ন করল, সরি। উজানের নির্বাক জবাব। কিরণের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনো ঘটনা তার চোখের সামনে এই মাত্র ঘটল। উজান আর সরি,
তাও আবার তাকে, যাকে কিনা গতকাল বাজে বাজে কথা বলেছিল। কিরণের মুখ হা হয়ে গেল সবিস্ময়ে। উজান তা পাত্তা না দিয়ে বলল, গতকাল তোমার সাথে যে ব্যবহার করেছিলাম তার জন্য সরি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি মন থেকে অনুতপ্ত। সামনের সপ্তাহে একটা কাজে কক্সবাজারে যাব, সেই হিসেবে তুমি আর যুবও যাবে। তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো। ইটস সরি ট্রিট। রোবটের মতন কথাগুলো বলে উজান চলে গেল। কিরণ এখনো বিশ্বাসই করতে পারছে না। জাভান ওকে ছাঁকালো। কি হলো? উজান তো সরি বলেছে। সরি অ্যাকসেপ্ট করেছো তো? কিরণের হুঁশ ফেরে। সে সরি একসেপ্ট না করলেই বাকি, উজান তো চলেই গিয়েছে। আর এমন যন্ত্রের মতন কথাগুলো বলল যেন সে রিডিং পড়ছিল। সামান্য একটু অনুভূতির লেশ মাত্রও ছিল না কথাগুলোতে। ডাইনিংয়ে আহাজান, উজান, জাভান আর ইয়ানা এসে বসেছে। আহাজানকে উজানই রেখে দিয়েছিল জোর করে। আহাজান তো থাকতেই চাইছিল না, আর বাকি সবাই রাতেই চলে যায় ইয়ানা ছাড়া। আহাজান আর উজান তাদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। ইয়ানা দাঁতে দাঁত চেপে বসে আছে চেয়ারে। গতরাতে তার সাথে করা কিরণের কাজটার উপর ক্ষোভ কিভাবে মেটাবে সেই ছক মনে মনে কষছে। জাভান টেবিলে এক হাত রেখে হাতের উপরে গাল ঠেকিয়ে কিরণকে দেখছিল শুধু। কিরণ ব্যস্ত রান্না করে, ভ্রু কুচকানো তার। নিচের ঠোঁট মুখের ভিতরে ঢুকিয়ে এক মনে ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্লু স্কার্ট, সাদা টপ আর মাথার দুপাশে দুটো উঁচু খোপাতে কিরণকে বাচ্চা বাচ্চা লাগছিল জুবের কাছে। এখন যদি এখানে সে একা থাকতো তাহলে কিরণের সাথে একটু দুষ্টুমি করা যেতে পারত। কিরণ ব্রেকফাস্ট এনে টেবিলে রাখলো। নিজের প্লেটে রুটি আর সবজি বেড়ে নিতে নিতে বলল, জুভ, আমার বোধ হয় সামনের সপ্তাহে কক্সবাজার যাওয়া হবে না। জাভান ব্রেড চিবোতে চিবোতে বলল, কেন? বস ছুটি দেবেন না, জানো তো উনি খুব কড়া। ছুটি কেন দেবে না? এই মাসে তো তুমি কোনো ছুটি নাওনি। তাহলে এক সপ্তাহের ছুটি তো দিতেই পারেন। কিরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে উজানের দিকে তাকালো। উজান যদি সত্যিটা জানিয়ে দেয় যে সে সপ্তাহখানিক ছুটি নিয়ে অলরেডি ঘুরেও এসেছে, কিন্তু না, উজানের মধ্যে তেমন কোনো হাবভাব দেখা গেল না। উল্টো সে যেন তাদের কথা শোনেইনি এমন ভাব ধরে আহজানের সাথে কথা বলছে। কিরণ চোখ সরিয়ে নিয়ে বলে, গত মাসেও তো কয়েকদিন ছুটি নিয়েছিলাম। এসব অফিসে কাজ এমনিতেও বেশি, অনেক কোওয়ার্কার ছাঁটাই করেছে তো, তাই চাপটাও বেশি। বসের বাসার ঠিকানাটা দিও। কিরণ গমগম করে বলল, হ্যাঁ, বসের ঠিকানা দিই আর তুমি তাকে সাইজ করে আসবে। তা আর হচ্ছে না। জাওভান কিছুক্ষণ চুপ থেকে বলল, কিরণ, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। কিরণ চমকিত গলায় বলল, কি জন্য? আমি চাইছি না তাই। তোমার ওই চাকরিটার কি প্রয়োজন আমি সেটা বুঝতে পারছি না। তাহলে আমার পরিবারের কি হবে? আমার ছোট ভাইয়ের পড়াশুনো, মায়ের ঔষধপত্রের কি হবে? আমার যা আছে তোমার তাতে আরো 14 গোষ্ঠী জানানো যাবে কিরণ। তুমি তোমার ফ্যামিলিকে আমাদের সঙ্গেও রাখতে পারবে। তুমি জাস্ট চাকরিটা ছেড়ে দাও। জাওভানের টাকার গরমটা এবার যেন কিরণের আত্মসম্মানে আঘাত হানে। কণ্ঠে খানিকটা রাগের মিশ্রণ ঘটিয়ে ভ্রুকুটি কুঁচকে বলে, আমি তোমার টাকায় কেন চলবো জাওভান? আর তোমার কি মনে হয় আমার মা তোমার টাকা সহজে গ্রহণ করবে? মা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে অন্যের টাকায় খাওয়ার জন্য? অন্যের টাকা কোথায়? আই এম ইয়োর উড-বি হাজব্যান্ড। এখনো হওনি তো, যখন হবে তখন এটা তখন দেখা যাবে। কিরণ এটা বলে কথোপকথনের ইতি টানতে চাইছিল, কিন্তু জাওভান যেন এখান থেকে শুরু করলো। সে হাতের ব্রেডটা প্লেটে রেখে সিরিয়াস হয়ে বলল, লিসেন কিরণ, তুমি চাইলে আজকে এই মুহূর্তে তোমার হাজব্যান্ড হতে পারি। তুমি জাস্ট বিয়ের জন্য হ্যাঁ বলো। কিরণ এবার চুপ করে রুটি ঘাটতে লাগলো। জাওভান থামলো না। বিয়ে করতে সমস্যাটা কোথায়? এখানে তো কোনো বাধাই দেখছি না। জাওভানের প্রশ্নের উত্তর কিরণ দিতে পারল না। তার জীবনের চরম একটি সত্য সে জাওভানকে এখনো বলেনি। মা ছাড়া বাইরের কোনো মানুষ যদি সেই সত্যটা জেনে থাকে তাহলে তা হচ্ছে উজান। এছাড়া তার যত ক্লোজ ফ্রেন্ড থাকুক না কেন, কেউই এই সত্য সম্পর্কে জানে না। অথচ 2 দিনের পরিচয়ে তার জীবনের এই ধ্রুব সত্যটি প্রত্যক্ষদর্শী হয়েছিল উজান। কিরণ হতাশার দীর্ঘশ্বাস ফেলল। এখন যে অবস্থা দেখছে তাতে বোঝা যাচ্ছে জাওভান থেকে এই জীবনে তার নিস্তার নেই। মানে তাকে জাওভানকেই বিয়ে করতে হবে। তাহলে তো জাওভানকে তার এই সত্যটি জানিয়ে দেওয়া উচিত।
কিন্তু জাওহান কি রিয়াক্ট করবে? অবশ্যই তাকে ছেড়ে চলে যাবে না, বরং তাকে রেখেই এর চেয়েও বাজে এবং ভয়ানক রিয়াক্ট করবে বলে কিরণের ধারণা। তাই জাওহানকে কিছুই বলেনি সে। কিরণের এই নিশ্চুপ থাকাটা জাওহান মেনে নিতে পারেনি। তার রাগ বাড়ে যদি কিরণ তার কথা ঠিকঠাক মতন উত্তর না দেয়। সে শক্ত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই উজান বলে ওঠে, খাওয়ার টেবিলে পার্সোনাল আলাপ না করাই উত্তম। কিরণের এতক্ষণে খেয়ালই ছিল না যে তার আশেপাশে মানুষ আছে। সে চোখ উঠিয়ে দেখল আহাজান ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। একজন বাইরের মানুষের সামনে এসব কথা বলায় নিজেকে নিজেই কিছুক্ষণ গালি দিল কিরণ। সে খাবারে মনোযোগী হলো, কিন্তু জাওহান সন্তুষ্ট হলো না। তার প্রশ্নের উত্তর চাই। সে খাবার রেখে উঠে দাঁড়ালো। কিরণ তখন দ্বিতীয় লোকমা মুখে পড়ছিল। জাওহান কিরণের হাত থেকে খাবারটা ঝটকা মেরে নিয়ে পাতে ফেলে দিল। সকলের দৃষ্টি তাদের উপর ছিল, উজান ছাড়া। খাওয়ার মাঝ থেকে কিরণের হাত ধরে টেনে উঠিয়ে নিল। কিরণের এত লজ্জা লাগলো, সে গত রাতে কিচ্ছুটি খায়নি। সে এখন প্রচুর ক্ষুধার্ত। জাওহান সবসময় সেলফিশের মতো নিজের চিন্তাটা করে। এই যেমন জাওহান জানতো কিরণ গত রাত থেকে কিছু খায়নি, তাও জুব সে কথা চিন্তা না করে উঠিয়ে নিয়ে গেল। এই ধরনের সেলফিশকে বিয়ে করা যায়? জাওহান কিরণকে নিয়ে পশ্চিম দিকে চলে গেল। এখানে ছোট্ট একটা বাগিচা, বাহারি রঙের ফুল গাছের পাশে দেওলনা। কিরণকে তার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো শোনা, অনেক ওয়েট করিয়েছ আমাকে। এখন বলো, বিয়েতে তোমার কি আপত্তি? আমার সময় লাগবে জুফ। বিয়ের জন্য মানসিক প্রস্তুতি থাকা দরকার, যা আপাতত আমার নেই। অধৈর্য জাওহান বলে, আশ্চর্য, কিসের মানসিক প্রস্তুতি? আই লাভ ইউ অ্যান্ড ইউ অলসো লাভ মি। তাহলে সমস্যাটা কোথায়? তুমি বুঝতে পারছো না জুফ। কি বোঝার কথা বলছো তুমি? উফ। জাওহান এক হাত কপালে ঠেকিয়ে গভীর শ্বাস নিল। শান্ত হয়ে কিরণের দুকাত ধরে জাওহান সতর্কতার সাথে নরম স্বরে প্রশ্ন করল, তুমি আমাকে ভালোবাসো তাই না শোনা? বলো কিরণ, ইউ লাভ মি? কিরণ ধরতে পারল যে জাওহান তার মুখ থেকে কথা আদায় করতে চাইছে, কিন্তু কিরণ সাবধানে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলল, জাওহান দেখো, বিয়েটা হবে তো কোনো না কোনো এক সময় ঠিকই হবে, এটা তো তুমি জানোই। তার আগে আমার কি উচিত না নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করা? আমি আগে নিজেকে প্রস্তুত করতে চাই সব দিক থেকে জাওহান। সবার আগে নিজেকে এস্টাবলিশ করার ইচ্ছা আছে। আমার একটা নিজের পরিচয় দরকার। আমার পরিবারের মুখ দেখে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে যে কোনো একটা জব করে সংসার চালাই। কারণ আমার স্বপ্নের দিকে চেয়ে থাকলে তো আর পরিবার চলবে না। আগে নিজের পরিবারকে একটা ভালো অবস্থানে নেই, নিজের স্বপ্নটাকে পূরণ করি, তারপর না হয় বিয়ের কথা। জাওহান চোখ বন্ধ করে রাগ নিয়ে বলল, বারবার সেই ফাকিং স্বপ্ন। আমার স্বপ্নের দাম কোনো দিনই তোমার কাছে ছিল না জুফ। শুধু স্বপ্ন কেন, আমার কোনো কিছুরই দাম ছিল না আপনার কাছে। কিরণের গলা ভেজা, কণ্ঠস্বর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল। কারণ তোমার সবকিছু ইউজলেস আমার কাছে। জাওহানের কথায় চাপা রাগ। তাহলে আমাকে ভালোবাসার মানেটা কি? যদি এই আমিটাই ইউজলেস হই, আমি যখনই একটু অবসর হই কাজ থেকে, যখনই একটু নিজেকে টাইম দেওয়ার কথা ভাবি, তুমি এসে সব সময় বাগড়া দাও। নিজেকে সময় দিতে পারি না তোমার জন্য, কারণ আমার জন্য বরাদ্দকৃত সবটুকু সময় তুমি ছিনিয়ে নাও। আমার অবসরে আমি কি করব না করব সবটাই তোমার কথা মতো হয়। কেন? কিরণ চেঁচিয়ে উঠল এবার। চোখে জল, অন্তরে তার বিষাদ জ্বালা। যেন এতদিনকার ক্ষোভ নিয়ে কিছুটা হলেও প্রকাশ করতে পারছে সে। জাওহানের ওপর কিরণের এই রাগ হওয়াটা সে মেনে নিতে পারল না। এক হাতে কিরণের গাল চেপে ধরে নিজের কাছে আনলো, আর এক হাতে কিরণের খোপা ছাড়িয়ে চুলের মুঠি শক্ত করে ধরল। কিরণ ছাড়ালো না নিজেকে, চোখে তার অসম্ভব ক্রোধ, ঘৃণা। জাওহান অগ্নিঝরা কণ্ঠে বলল, এত কথা কিসের তোর? আমার সাথে গলা নামে কথা বলবি, না হয় একদম মেরে ফেলবো। তোর সময় আবার কিসের? তোর সময় আমার, তোর সবটুকু আমার, তুই নিজেই আমার। আমার কথাই তোর শেষ কথা। আমি তোকে ভালোবাসি শুধু নিজের জন্য। এটাই তো তুই বলতে চাস, তাই না? ঠিকই বলছিস, তোকে আমি আমার জন্যই ভালোবাসি। তুই কাছে থাকলে আমি শান্তি পাই, তোকে দেখলে আমার মন শান্ত হয়। এই নিজের ভালো থাকার জন্যই তোকে ভালোবাসি।
এতে তোর লাশ দেখেও যদি আমার মন ভালো থাকে তাহলে তোকে মরতেই হবে। কিন্তু কি বলতো, তোর এই মরার কথা ভাবলে আমার কষ্ট লাগে। এই যে নিচের কষ্ট লাগে, এই কষ্টের জন্যই তোকে মারি না। তুই আমার, মৃত হলেও আমার, আর জীবিত হলেও আমার। তুই চাইলেও কিছু করতে পারবি না, সারা জীবনেও না।